নমস্কার। দেখুন, চ্যানেল শুরুতেই আমরা আপনাদের কাছে এই রকম কথা বলেছিলাম যে আপনাদের সঙ্গে নানান গপ্প আমরা শেয়ার করব, আমাদের ভাবনা চিন্তাগুলো শেয়ার করব। মহাভারতের কাহিনী তো চলছেই, তার সঙ্গে আজকে আমরা আপনাদের কাছে একটা অন্য কথা নিয়ে এসেছি। দেখুন, এই জানুয়ারি মাস বাঙালির কাছে তথা ভারতবর্ষীর কাছে অত্যন্ত একটা পুণ্য মাস। কারণ কদিন ধরেই মনে হচ্ছিল যে এই মাসে 12ই জানুয়ারি, 23শে জানুয়ারি দুটো গুরুত্বপূর্ণ দিন। একদিন বিবেকানন্দের জন্মদিন, একদিন নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তাই ওনাদের জীবন, ওনাদের কর্মকাণ্ড এই নিয়ে যদি আপনাদের সঙ্গে একটু ভাবনা চিন্তা ভাগ করে নেওয়া যায়, তাহলে বোধহয় মন্দ হবে না। দেখুন, 1897 সাল খুব গুরুত্বপূর্ণ একটা বছর। 19শে ফেব্রুয়ারি বিবেকানন্দ ফিরছেন তার সেই বিখ্যাত শিকাগো বক্তৃতার পর, এবং ইউরোপ ও আমেরিকাতে তার বক্তৃতামালা দিয়ে তিনি ফিরে আসছেন 19শে ফেব্রুয়ারি। আর তার ঠিক মাসখানেক আগেই 23শে জানুয়ারি 1897-তে জন্মাচ্ছেন আর একজন মহান ভারতবর্ষের চিন্তক বলুন বা কর্মযোগী বলুন, সেই নেতাজি সুভাষচন্দ্র বোস। এখন আপনারা তো সকলেই জানেন যে বিবেকানন্দের একটা গুরুত্বপূর্ণ প্রভাব নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবনের উপর ছিল। এইটা নিয়ে ভাবতে গিয়ে হঠাৎই মনে হলো যে আচ্ছা, বিবেকানন্দ কি এমন কোনো একটা নির্দিষ্ট পথ তৈরি করেছিলেন, যে পথ অনুসরণ করে নেতাজি ভারতকে মুক্ত করতে চাইলেন বা নতুন পথে নিয়ে যেতে চাইলেন? একটা বেসিক ভ্যালু সিস্টেম কি বিবেকানন্দ গড়তে চাইলেন, যার আদর্শে নেতাজি তার জীবনকে উৎসর্গ করলেন? এইসব নিয়ে যখন একটু ভাবনা চিন্তা করতে আরম্ভ করলাম, বা দুজনের জীবনের দিকে একটু উঁকি দিতে শুরু করলাম, তাদের চিঠিপত্রগুলো উল্টাতে শুরু করলাম, তখন দেখা গেল যে কয়েকটা বৈশিষ্ট্য, বুঝলেন, বৈশিষ্ট্যই বলবো, যে বৈশিষ্ট্যগুলোকে আলাদা করে নির্দিষ্ট করে আমরা বোধহয় সেই ভ্যালু সিস্টেমটার একটা হদিশ পেতে পারি। যার প্রথম বৈশিষ্ট্যটা বা প্রথম যে গুণটা নেতাজি বিবেকানন্দের কাছ থেকে নিলেন, সেটা বোধহয় একটা এসেনশিয়াল কারেজ, র কারেজ, সৎ সাহস। বিবেকানন্দ বোধহয় প্রথম এবং একটিমাত্র, যদি তার কাছ থেকে একটা গুণ আলাদা করে নিতে হয়, তাহলে সেটা এই গুরুত্বপূর্ণ সাহস। আপনারা ভাবনা চিন্তা করে দেখবেন যে এই সাহসটা বোধহয় আমাদের জীবনের একটা প্রাথমিক গুণ, যেটা ছাড়া আমরা কখনোই একটা সুষ্ঠু জীবন যাপন করতে বোধহয় পারবো না। ভয়কে জয় করা, অকুত ভয় হয়ে বাঁচা, নির্ভীকতা, এইটা বোধহয় মানুষের জীবনের প্রাথমিক বৈশিষ্ট্য। এবং সেই রবীন্দ্রনাথের ভাষায়, জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন, এইভাবে যদি ভয়কে না জয় করা যায়, কখনো সেটা মৃত্যু ভয়, কখনো জড়া ব্যাধির ভয়, কখনো ব্যর্থতার ভয়, এই ভয় আসলে আমাদেরকে কুঁকড়ে দেয়, আর কুঁকড়ে গিয়ে কোনো বড় কাজ করা বোধহয় সম্ভব হয় না। বিবেকানন্দ এটা বেশ টের পেয়েছিলেন। দ্বিতীয় যে গুণটার কথা, তার ভ্যালু সিস্টেমের যে বৈশিষ্ট্যটার কথা আমাদের মনে হলো, সেটা হচ্ছে মানব সেবা। এটা অল্প বিস্তর সমস্ত মহামতি মানুষের কাছ থেকেই আমরা শিখতে পারি, কিন্তু তার মধ্যে, বিবেকানন্দের মধ্যে, এই আদর্শটা, অর্থাৎ সেই নরনারায়ণের সেবা, মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে পাওয়া, সেই শিবজ্ঞানী জীব সেবা, এইটা বোধহয় একটা কোথাও ভারতীয় আধ্যাত্মিকতাকেও একটা নতুন দিশা দিল। ঈশ্বর বিশ্বাস বা তার বাইরে থেকেও মানুষের পরিপূর্ণ সার্থক জীবন কিভাবে সম্ভব, সেটা বোধহয় এই সেবাকে সামনে রেখে বিবেকানন্দ দেখিয়ে দিলেন। এই ভাবনা চিন্তাগুলোকে একটু জড়ো করে
এক জায়গা করলে আপনি দেখতে পাবেন স্বয়ংক্রিয়ভাবে যেটা চলে আসে সেটা হচ্ছে এই আত্মস্বার্থ ত্যাগ করার বিষয়টা, যেটা আমরা তার তৃতীয় গুণ হিসেবে নিতে পারি। দেখুন, স্বার্থপরতাহীন একটা জীবন আসলে কষ্টকর, সেটা খুব সহজে আমরা আমাদের জীবনে আনতে পারি না। কিন্তু এই স্বার্থপরতা যতক্ষণ না আপনি আমি ত্যাগ করতে পারছি, ততক্ষণ বোধহয় কোনো বড় কাজ আমাদের পক্ষে করাও সম্ভব না। ত্যাগ ছাড়া বোধহয় আপনি বড় কাজ করতে পারবেন না। এই বিষয়টাও বিবেকানন্দ সাধারণ মানুষকে বা ভারতবর্ষের আপামর জনসাধারণের কাছে খুব স্পষ্ট করে তুলে ধরেছিলেন। আর এই যে ত্যাগ ব্যাপারটা না, এটা আসলে সেই জাপানিজ ইকিগাই এর মতো। যে মুহূর্তে আপনি ত্যাগ করতে শিখবেন, কিছু ছাড়তে শিখবেন, অমনি দেখবেন আপনার মধ্যে একটা ওই ইকিগাই, ওই পারপাস অফ লাইফ, জীবনের একটা পরিপূর্ণ মানে আপনি খুঁজে পাবেন। এবং এটা আপনাকে যে কোনো বড় কর্মকাণ্ডে ভীষণভাবে হেল্প করতে পারে। চতুর্থ যে বৈশিষ্ট্যটা আমাদের মাথায় ঘোরাফেরা করছিল, সেটা একই সঙ্গে এই গুণগুলো থাকার একটা স্বাভাবিক ফলশ্রুতি হিসেবে আসে একটা তীব্র আত্মবিশ্বাস। আমি পারবো, এই জিনিসটা আমাদেরকে একটা উঁচু জায়গাকে রিচ করতে ভীষণভাবে হেল্প করে। এই আত্মবিশ্বাস এবং দৃঢ় সংকল্প, একটা আয়ন ডিটারমিনেশন, এই জায়গাগুলো কোথাও গিয়ে বিবেকানন্দ আমাদের কাছে দিয়ে গেলেন। আর পঞ্চমত, 5 নম্বর যে গুণটা, সেটার কথা বলতে গেলে বলতে হবে নিরলস কর্মপ্রচেষ্টা। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত না থামা, এই নিরলস কর্মপ্রচেষ্টাটা আমাদের কাছে আমাদের লক্ষ্যগুলোকে অ্যাচিভ করবার জন্য একটা অসম্ভব ভালো পরামর্শ হতে পারে। এবার এই সব কটাকে একসঙ্গে করে আপনি যখন ভাববেন এবং নেতাজির জীবনের দিকে আলোকপাত করবেন, তখন দেখবেন নেতাজির জীবন বোধহয় এই বিবেকানন্দের দেওয়া ভ্যালু সিস্টেমের এই বিশেষত 5টি বৈশিষ্ট্যের কপি বুক। নিরলস কর্মপ্রচেষ্টা, আত্মবিশ্বাস, দৃঢ় প্রতিজ্ঞা, আত্মস্বার্থকে ত্যাগ এবং সাহস, এইগুলি নেতাজির জীবনের প্রধান অবলম্বন হয়ে উঠেছিল। সুভাষ নেতাজি হয়ে উঠেছিলেন, মানুষের মনের কাছে আজও তিনি রয়ে গেছেন বোধহয় এই ভ্যালু সিস্টেমকে নারিশ করবার কারণে। এবার এর সঙ্গে মিলিয়ে যখনই আপনি দেখবার চেষ্টা করবেন যে বিবেকানন্দের দেওয়া সেই রামকৃষ্ণ মিশনের পাঞ্চ লাইন, আত্মনো মোক্ষার্থম জগদ্ধিতায় চ, এই যে জগদ্ধিতায় না, এইটা যে কোনো মহাপুরুষের জীবনে আপনি দেখবেন সেন্ট্রাল থট, একেবারে মূল ভাবনা। জগতের হিত, আত্মহিত নয়। আমরা তো সকলে সর্বক্ষণ আত্মহিতেই ব্যস্ত। এর বাইরে বেরোনোটাই আসলে একটা বড় পদক্ষেপ, যেটা কে নিজের জীবনে সুভাষ নিলেন বিবেকানন্দের কাছ থেকে, এবং সেটাই তাকে হেল্প করলো একটা ভিন্ন উচ্চতায় যেতে। আর একটা কথা আপনাদের সঙ্গে না বলেই পারছি না। দেখুন, এই সব সত্যগুলো, এই সব ভ্যালুজ গুলো, এগুলো আমরা সকলেই জানি, কিন্তু দেখুন, জানাটাই সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, মানাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। মিয়ার নোয়িং একটা মানুষকে বড় করতে পারে না, প্র্যাকটিসিং ইট, এটাকে নিজের জীবনে নিয়ে আসাটা এবং সেইটাকে পালন করাটা, সেটাকে যাপন করাটা আসলে একটা মানুষকে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে পারে, যেটা আমরা নেতাজি সুভাষের জীবনে দেখছি। এই বিষয়গুলো আপনাদের সামনে আমরা রাখলাম। এরপর আপনারা ভাবনা চিন্তা করবেন, বলবেন, আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি ভাবনায় থাকলে সেগুলোও আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন।
আপনাদের সেই অমূল্য মতামতগুলোর আশায় রইলাম। নমস্কার।